গাইজ কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অর্থাৎ ইংরাজি সাহিত্যের ইতিহাস নিয়ে দু এক কথা বলতে যাচ্ছি। তোমরা অনেকেই রয়েছে যারা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটাকে অর্থাৎ ইংরাজি সাহিত্যের ইতিহাস এই বিষয়টাকে অত্যন্ত কঠিন এবং দুর্বিষহ বলে মনে করো, কিন্তু আসলে সেটা নয়। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বা ইংরাজি সাহিত্যের ইতিহাস একটা অত্যন্তই সহজ বিষয় এবং একটা অত্যন্তই আকর্ষণীয় বিষয়। তোমার এই বিষয়টা এমন একটা বিষয় যেটা তোমার পড়ে ভালো লাগবে, তুমি অনেক কিছু জানতে পারবে এবং তোমার নিজে থেকেই আগ্রহ বাড়তে থাকবে। একটা যখন ভালো গল্প শোনো, তখন খানিকটা গল্প শোনার পরই যেরকমভাবে বাকি গল্পটা জানবার আগ্রহ বাড়ে, ঠিক সেই রকম হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ব্যাপারটা খানিকটা সেই রকম। History of English literature is not about just historical details or some records of some years that what happened there and what happened exactly. এটা এমনি নয় যে শুধুমাত্র কয়েকটা সালের গল্প এবং সেই সালে কি হয়েছে, বাস এইরকম একটা শুকনো মড়মড়ে বিষয় নয়। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বা ইংরাজি সাহিত্যের ইতিহাস মূলত আসলে যেটা, সেটা হলো যে ইংরাজি সাহিত্য কিভাবে ধীরে ধীরে উন্নত হলো। অর্থাৎ ইংরাজিটা যেটা আজকে আমরা পাচ্ছি, যে ইংরাজিটা, যে ইংরাজি ভাষাটা, যে ইংরাজি বাক্যের গঠনগুলো, যে গল্পগুলো, যে নাটকগুলো এবং যে সমস্ত সাহিত্যের, ইংরাজি সাহিত্যের বিষয়গুলো পাচ্ছি, সেইগুলি আগে কেমন ছিল, তার আগের যুগে কেমন ছিল, তারও আগের যুগে কেমন ছিল, এবং প্রথমে এটা সৃষ্টি কিভাবে হলো, এটা তো আমাদের একটা সাধারণ আগ্রহ এটা জানা, তাই না? যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরাজি সাহিত্যের ইতিহাসটা সৃষ্টি কিভাবে হলো, অর্থাৎ ইংরাজিতে প্রথম কি লেখা হয়েছিল, প্রথমে কি কবিতা লেখা হয়েছিল, এটা তো আমাদের একটা স্বাভাবিক আগ্রহের মধ্যেও দাঁড়িয়ে যায় যে ইংরাজিতে সবদিকে প্রথমে কি লেখা হয়েছিল, কোন গল্প লেখা হয়েছিল, কোন কবিতা লেখা হয়েছিল, তারপর কে এমন এলো যে ইংরাজিটাকে এত সুন্দর বানিয়ে দিল। তো এইরকম বিভিন্ন মূল মূল বিষয় নিয়ে আলোচিত হয়েছে ইংরাজি সাহিত্যের ইতিহাস বা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এক্ষেত্রে আমি বলতে চাইবো যে এডওয়ার্ড এডওয়ার্ড অ্যালবার্টের যে বইটা রয়েছে, এটা একটা ভালো বই, নো ডাউট ইটস এ গুড ওয়ান। কিন্তু কিছু কিছু দুর্বলতা রয়েছে আমার মত অনুযায়ী। হরফগুলোও ভয়ানক ছোট এবং সেক্ষেত্রে তুমি দেখবে যে পড়তে গিয়ে সমস্যা আসতে পারে, ঠিক আছে? এবার যদি বলি যে ডেভিড ডাচেসের বই, ইয়েস ইটস এ গুড ওয়ান। ডেভিড ডাচেসের বইটা নিঃসন্দেহে খুব ভালো। এবং ডেভিড ডাচেস দুটো ভলিউম আছে, বাই দ্য ওয়ে দিট ইজ অ্যানাদার ভলিউম ডেভিড ডাচেস। তো দুটো ভলিউম তোমার সেমিস্টারে পড়ে শেষ করতে হবে না, তার কারণ সেমিস্টারে তুমি 5 মাস সময় পাবে, বড় জোর 4 মাসও হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো এই 4 মাস তুমি ডেভিড ডাচেস পড়ে কমপ্লিট করে দেবে, তাহলে তোমাকে আর অন্য কিছু পড়তে হয় না। আরেকটা ভালো বইয়ের কথা আমি অবশ্যই বলবো আলোচনা শুরু করার আগে, এমএন সিনহা, মনীন্দ্রনাথ সিনহা, ওয়ান অফ দ্য বেস্ট বুক আই ফাইন্ড আমার মত অনুযায়ী। এই বিশেষ করে বাঙালিদের যেভাবে ভাষা লেখার ধরন থাকে বা প্রবৃত্তি থাকে, বা বাঙালিরা যেভাবে টেন্স ট্রান্সলেশন করে করে বাক্যগুলো লেখে, সেই দৃষ্টিকোণ থেকে এটা একটা খুব ভালো বই মনীন্দ্রনাথ সিনহার বইটা। ইনি একজন দারুণ লেখক। তবে সমস্যা জায়গাটা হলো যে উত্তরগুলো অনেক বড় বড়, এবং কি হচ্ছে, কোর্সটা যেভাবে তুলে ধরা আছে সেটা অনেক লেন্দি। 5 মাস বা 6 মাসের মধ্যে সম্পূর্ণ করা যাবে কিনা এটা একটা চিন্তার বিষয় রয়েছে এই মনীন্দ্রনাথ সিনহা স্যারের বইটাতেও, ঠিক আছে? তার সলিউশন হিসাবে আমি এই বইটা বের করেছি। দিস ইজ দ্য বুক বেসিক্যালি, রুল অ্যান্ড লিটারেচার। ইউ ক্যান সি দ্য ভলিউম ভেরি ভেরি, আই হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড যে পড়ে কমপ্লিট করা যাবে, রাইট? এবং কি দ্য বেস্ট পার্ট ইজ দ্যাট, সব থেকে ভালো বিষয় হলো যে এই বইটার মধ্যে সমস্ত সমস্ত বিষয়গুলো তুলে ধরা আছে, ঠিক আছে? হ্যাঁ, হরফটা ছোট হয়েছে কিন্তু প্রচুর ছবি রয়েছে, এবং দ্য লেটেস্ট ইনফরমেশন রয়েছে, রিসার্চ ওয়ার্ক রয়েছে এটার উপর, ঠিক আছে? তো এই বইটা যদি নিয়ে নাও, 4-5 মাসের মধ্যে তোমার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরাজি সাহিত্যের বিষয়টা সম্পূর্ণ হয়ে যাবে। সেটা হলো প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, পরীক্ষার দৃষ্টিকোণ থেকে, ছাত্রছাত্রীদের দৃষ্টিকোণ থেকে এই বইটা খুব কাজের হবে। তাই চলো, আজকে আর গল্প না করে, গল্প তো করলাম, যেগুলো তোমাদের কাজের বিষয় সেগুলো নিয়ে মূলত আলোচনা করলাম। আজকের আলোচ্য বিষয় হলো অ্যাংলো স্যাক্সন যুগ। তবে অ্যাংলো স্যাক্সন যুগে সরাসরি না এসে অ্যাংলো স্যাক্সন যুগের আগে যে কি ঘটেছিল ইংল্যান্ডে, সেই বিষয়গুলো আমাদের একটু নজর দিতে হবে, বুঝতে পারলে? আমি সেই আলোচনাতে আসতে চাইছি। লেটস বিগিন গাইজ। অ্যাংলো স্যাক্সন এজ, ঠিক আছে? একটা ছক দেখাবো, সেই ছকটাকে আগে বোঝার চেষ্টা করো। আই হোপ ইউ ক্যান সি ইট, দিস ওকে, অলরাইট, ফাইন। ওখানে কি দেখানো হয়েছে, ওই ছকটাতে মূলত দেখানো হয়েছে যে কোন জাতি
কোন জায়গা থেকে ইংল্যান্ডে এসেছিলেন এবং কোন জায়গা দখল করেছিলেন, ব্রিটেনে এসেছিলেন। ঠিক আছে, প্রথমে আগে বুঝতে হবে যে ব্রিটেন দেশটা কি। ব্রিটেনটা ধরো একটা গোল পাউরুটির মতো, ঠিক আছে, একটা গোল পাউরুটি যেটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং ওয়েলস। বুঝতে পারলে 4টা দেশ মিলে হলো ব্রিটেন। কিন্তু আমাদের ফোকাস যেটা থাকবে, আমাদের আলোচ্য বিষয় যেটা থাকবে এবং আমাদের যেটা মূল গল্প ঘুরবে বা ইতিহাসটা ঘুরবে সেটা ইংল্যান্ডের উপর। তবে এই ব্রিটেনকেও আমাদের ভালো করে জানতে হবে, তার কারণ স্কটল্যান্ড থেকেও বেশ কিছু লেখক বেরিয়ে আসবে, আয়ারল্যান্ড থেকেও পরবর্তী সময় মডার্ন যুগে বিশেষ করে পাবো। ঠিক আছে, সো বাই দ্য ওয়ে কিন্তু ফোকাস যেটা থাকবে বা মূল আলোচ্য বিষয়ের জায়গাটা হলো ইংল্যান্ড। ঠিক আছে, তাহলে আমাদের যেটা কোর্স রয়েছে গাইজ, সেই কোর্স অনুযায়ী তুমি যদি যাও, সেই কোর্স অনুযায়ী দেখতে পাবে অ্যাংলো স্যাক্সন যুগ থেকে আমাদের আলোচনাটা শুরু হচ্ছে। ঠিক আছে, অ্যাংলো স্যাক্সন যুগ থেকে। কিন্তু অ্যাংলো স্যাক্সন যুগ থেকে আমি যদি শুরু করি তাহলে কিন্তু খানিকটা যেন অর্ধেক থেকে আলোচনা শুরু হয়ে যায়। তাই এই অ্যাংলো স্যাক্সন যুগের আগে থেকে আমি আলোচনা শুরু করতে চাইবো। কেন? তার কারণ যদি অ্যাংলো স্যাক্সন যুগ থেকে আমি শুরু করি তাহলে তুমি পুরোপুরি ভালো করে বুঝতে পারবে না। তাই অ্যাংলো স্যাক্সন যুগের আগে থেকে আমি বিষয়টাকে আলোচনা করছি এবং এইভাবে আলোচনা করলে যদিও যদিও অ্যাংলো স্যাক্সন যুগ থেকেই তোমাদের কোর্স শুরু হচ্ছে, বুঝতে পারলে, অ্যাংলো স্যাক্সন যুগ থেকেই তোমাদের কোর্সটা শুরু হচ্ছে, কিন্তু এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, মানে এর আগে কি ছিল তাহলে সেটা আমাদের জানা দরকার। সেই জন্য আমি বিষয়টাকে আলোচনা করতে চাইবো, বুঝতে পারলে। সো লেটস বিগিন গাইজ। দেখো গাইজ, তাহলে এই অংশটা অ্যাংলো স্যাক্সন যুগের আগে কি ঘটেছে সেই নিয়ে মূলত আমি আলোচনা করছি এবং তার সাথে অ্যাংলো স্যাক্সন যুগ আসবো। সব থেকে প্রথমে তোমাকে জানতে হবে ইংল্যান্ড দেশটা এবং ব্রিটেন দেশটা। এটা একটা এমন দেশ যার তার চারিদিকে সমুদ্র রয়েছে, বুঝতে পারলে। ইংল্যান্ড বা ব্রিটেন এমন একটা দেশ তার চারিদিকটাতেই সমুদ্র রয়েছে, সমুদ্র দিয়ে ঘেরা একটা দেশ। এবং এখানকার যারা বাসিন্দা ছিল প্রাথমিকভাবে, যারা প্রথম প্রথম এখানে বাস করতো, তারা মূলত কি ছিল? তারা জেলে ছিল, বুঝতে পারলে, ফিশারম্যান। মাছ ধরতো, জীবিকা নির্বাহ করতো, সহজ সরল জীবনযাত্রা, কোনো জটিলতা নেই। মাছ ধরো, জীবনযাপন করো, ঘুমিয়ে যাও, পরের দিন মাছ ধরতে যাও, ব্যাস, দ্যাটস অল, রাইট। এইরকম একটা জীবনযাত্রা ছিল এই অ্যাংলো স্যাক্সন যুগের যারা মানুষ ছিল, তাদের আগের যুগটার মানুষজন। ঠিক আছে, অ্যাট দ্য বিগিনিং ইংল্যান্ড ওয়াজ এ ল্যান্ড অফ ফিশারম্যান। প্রাথমিকভাবে আমরা জানতে পারি ইংল্যান্ড দেশটা মূলত জেলেদের একটা জায়গা ছিল, বুঝতে পারলে, জেলে, ফিশারম্যান। তাহলে তুমি একদিক থেকে বলতে পারো যে জেলেদের ভাষা হলো ইংরাজি, একদিক থেকে বলা যেতে পারে। ঠিক আছে, তো যাই হোক, অ্যাট দ্য বিগিনিং প্রাথমিকভাবে ইংল্যান্ড ওয়াজ আ ল্যান্ড অফ ফিশারম্যান। এটা কিন্তু ফিশারম্যানদের জায়গা ছিল, বুঝতে পারলে, জেলেদের। পিপল ওয়ের স্যাভেজ, সিম্পল অ্যান্ড আনডেভেলপড অর আন্ডার ডেভেলপড রাদার টু সে। ঠিক আছে, এখানকার মানুষজন যারা ছিল তারা সহজ সরল জীবনযাপনে বিশ্বাস করতো। ঠিক আছে, এবং কি এরা মূলত মাছ ধরতো, জীবনযাপন করতো, ব্যাস এইটুকুই। সাম 5 or 6 centuries বিফোর দ্য বার্থ অফ খ্রিস্ট, তখনও যীশু খ্রিস্টের জন্ম হয়নি, তারও 5 or 6 century বিফোর দ্য বার্থ অফ খ্রিস্ট, যীশু খ্রিস্টের জন্মের 5 থেকে 6 শতাব্দী পূর্বে, এ টল ফেয়ার গ্রুপ কেম, হঠাৎ করে একটা নতুন প্রজাতি এসে উপস্থিত হলো ইংল্যান্ডে। এই নতুন প্রজাতি কারা ছিল? এরা লম্বা ছিল এবং ফর্সা ছিল, বুঝতে পারলে। একটা নতুন প্রজাতি এসে উপস্থিত হলো ইংল্যান্ডে। আমরা তো কি জানি? আমরা জানি যে ইংল্যান্ডেই সবাইকে গোলাম বানিয়েছিল, কিন্তু সেটা নয়। দেখো, ইংল্যান্ডকেও প্রথমে অনেকে গোলাম বানিয়েছিল, বাইরে থেকে লোকজন এসে ইংল্যান্ডকে আক্রমণ করেছিল। সেই স্ট্র্যাটেজিগুলোই, সেই পদ্ধতিগুলোই ইংল্যান্ড পরবর্তী সময়ে খুব ভালোভাবে রপ্ত করে সারা পৃথিবী গোলাম বানিয়েছিল। কিন্তু প্রথমেই কিন্তু ইংল্যান্ডকে বিভিন্ন দিক থেকে আক্রমণ করা হয়েছিল এবং ইংল্যান্ডকে গোলাম করা হয়েছিল। তো যাই হোক, কী হলো, তখনই যীশু খ্রিস্টের জন্ম হয়নি, ঠিক সেই সময় একদল লোক এলো যারা ছিল ফর্সা এবং লম্বা, বুঝতে পারলে। অ্যান্ড দে নিউ হাউ টু ইউজ আয়রন, এবং তারা লোহার ব্যবহার জানতো, তারা লোহার ব্যবহারটা জানতো। তত প্রাচীন যুগেও তারা কিন্তু লোহার ব্যবহার শিখে গেছে, বুঝতে পারলে। এবং লোহার ব্যবহার যেহেতু জানতো, তারা খুব সহজেই ব্রিটেনটাকে জিতে নিল, বুঝতে পারলে। দে বিকেম দ্য রুলিং ক্লাস অফ ব্রিটেন, তার ব্রিটেনের রুলিং ক্লাস হয়ে গেল। এরপর কি এলো? বেশ কিছুদিন পর, বহুদিন পর, জুলিয়াস সিজার রেইডেড ব্রিটেন ইন 55 BC। এরপর কি হলো? যখন 55 BC চলছে, তখন জুলিয়াস সিজারের লোকজন আক্রমণ করে বসলো ইংল্যান্ড বা ব্রিটেনকে আক্রমণ করে বসলো জুলিয়াস সিজারের লোকজন। নিয়ারলি 90 years লেটার রোম আন্ডারটুক দ্য আইল্যান্ড। 90 years লেটার, 90 বছর পর, রোম আন্ডারটুক দ্য আইল্যান্ড। রোমানরা কি করলো? দেশটাকে, ওই জায়গাটাকে আন্ডারটুক করে নিল, একদম কবজায় নিয়ে নিল। যেমনভাবে ওই
ইংল্যান্ড একটা সময় ভারতকে আন্ডারটুক করে নিয়েছিল, ভারতবর্ষকে একদম নিজেদের গোলাম বানিয়ে রেখেছিল, ঠিক সেরকম রোমানরা এসে নিয়ে ইংল্যান্ডকে নিজের দখলে নিয়ে নিল, পুরো ব্রিটেনকেই মূলত নিয়েছিল। কিন্তু কি, রোমানরা খুব উন্নত জাতি ছিল, বুঝতে পারলে? তো তাই তারা নিজেদের রুল রেগুলেশন, আইন শৃঙ্খলা এই ইংল্যান্ডের মধ্যে নিয়ে এলো। অর্থাৎ ইংল্যান্ডের মানুষজনকে গোলাম বানায়নি, বরং তাদের সুশিক্ষিত করলো, বুঝতে পারলে? তাহলে জুলিয়াস সিজার ইন 55 বিসি, তাহলে 55 বিসিতে জুলিয়াস সিজারের লোকজন ইংল্যান্ডকে দখল করলো, ঠিক আছে? রোম আন্ডারটুক দ্য আইল্যান্ড, এবং রোমানরা কি করলো, এই ইংল্যান্ডকে এবং ব্রিটেনকে নিজেদের দখলে করলো। ইন 43 বিসি রোমান জেনারেল ক্লডিয়াস গ্যাদার্ড এ ফোর্স অফ 40,000 সোলজার্স অ্যান্ড ওন দ্য আইল্যান্ড। শুরু আগে থেকেই হয়েছিল 55 বিসি থেকে, ঠিক আছে? 43 বিসিতে ফাইনালি 43 বিসিতে একজন রোমান জেনারেল এলেন, নাম হলেন ক্লডিয়াস, রাইট? সেই ক্লডিয়াস কি করলেন, 40,000 সৈন্য নিয়ে এসে পৌঁছালেন ব্রিটেনে এবং ইংল্যান্ডে, এবং ফাইনালি ব্রিটেন এবং ইংল্যান্ডকে নিজেদের হস্তগত করলেন, রাইট? তাহলে রোমানরা এসে সব দিকে প্রথমে ইংল্যান্ডকে দখল করলেন 43 বিসিতে, এবং কে করেছিলেন এটা? রোমান জেনারেল ক্লডিয়াস। নাও এখন এখন প্রত্যেকটা দেশে যখন তুমি কোনো দেশকে তুমি দখল করবে, সেই দেশে কিছু স্বাধীনতা চেতী মানুষ থাকবেই যার বিরোধিতা করবে তোমার। তো ইংল্যান্ডেরও কিছু স্বাধীনতা চেতী মানুষ ছিল, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ঠিক আছে? এখানকারও কিছু স্বাধীনতা চেতী মানুষ ছিল, এবং তারা বারবার প্রতিবাদ জানালো এই রোমানদের বিরুদ্ধে, বুঝতে পারলে? এরপর কি হলো, এ উইডো আইসিনিয়ান বিউটিফুল কুইন গোল্ডেন হেয়ার বৌডিকা ফট এগেনস্ট দ্য রোমান্স। ওখান থেকে একটা বিধবা, বুঝতে পারলে, কিন্তু যোদ্ধা ছিলেন, তিনি এই রোমানদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। বাট দ্য বারবারিয়ান গ্রুপ কুড নট ফাইট উইথ দ্য রোমান সোলজার্স। রোমানরা অত্যন্ত সুশিক্ষিত সুপ্রশিক্ষিত সেনাবাহিনী ছিল, এবং তাদের সাথে এই প্যাট্রিয়টসরা কিন্তু লড়াই করে উঠতে পারলো না, বুঝতে পারলে? অনেক ক্ষয়ক্ষতি হলো দুই পক্ষেরই, কিন্তু রোমানসরা খুব সফলতার সাথে এই প্রতিবাদীদের দমন করতে সক্ষম হয়েছিলেন। অ্যাকচুয়ালি দ্য পিপল অফ স্কটল্যান্ড ওয়ার নট রেডি টু বেন্ড ডাউন। আসলে স্কটল্যান্ডের লোকজনের মধ্যে না স্বাধীনতার স্পৃহাটা অনেক বেশি, তো তারা কোনোভাবেই নতমস্তক হতে চায় না, তো সেই জন্য বারবার প্রতিবাদ হতো, বুঝতে পারলে? রোমান্স বিল্ড মোর দেন 50 সিটিজ। তবে রোমানদের এই ইংল্যান্ডে আসাটা মোটেও কিন্তু খারাপ ছিল না, রোমানরা এসে উন্নতি ঘটালো ইংল্যান্ডে, বুঝতে পারলে? দে বিল্ড মোর দেন 50 সিটিজ। একটা যদি ডাকাতের দল এসে পড়তো ইংল্যান্ডে, তাহলে তারা লুটপাট করে তছনছ করে পালিয়ে যেত, এবং ইংল্যান্ডটা একটা শ্মশানে পরিণত হতো। কিন্তু এরা রোমান ছিল, রোমানরা কি করলো, এলো এবং শহরটাকে উন্নত করলো। রোমান বিল্ড মোর দেন 50 সিটিজ। রোমানরা 50টারও বেশি শহর বানালো, অ্যান্ড দিজ ওয়ার কানেক্টেড উইথ মিলিটারি রোডস, এবং বড় বড় রাস্তা বানিয়ে দিল। তার কারণ যেখানেই প্রয়োজন হবে খুব সহজে মিলিটারি পাঠানো যাবে খুব দ্রুত। দিজ সিটিজ হ্যাড রোমান থিয়েটার অ্যান্ড টেম্পলস। রোমানরা নিজেদের টেম্পলস বানিয়ে দিয়ে গেল এই শহরগুলোতে, এবং মন্দির বানিয়ে দিয়ে গেল, নিজেদের দেবদেবতাগুলোকে চাপিয়ে দিয়ে গেল, এবং থিয়েটার, বিভিন্ন নাট্যালয় বানালো। ইন আপার ক্লাস অফ দ্য সোসাইটি, ইংল্যান্ডে কি হলো, আস্তে আস্তে রোমের নিয়ম কানুন চেপে গেল, বুঝতে পারলে? ইন দ্য আপার ভাষাটাও, এমনকি রোমান ভাষাটাই চলতে লাগলো। ইন দ্য আপার ক্লাস অফ দ্য সোসাইটি ল্যাটিন ওয়াজ দ্য পপুলার ল্যাঙ্গুয়েজ। এমনকি ইংল্যান্ডের প্রচলিত ভাষা এবং বিখ্যাত ভাষা হয়ে উঠলো ল্যাটিনটা, যেটা মূলত রোমানদের ভাষা ছিল, ঠিক আছে? কমার্স, ট্রেড অ্যান্ড ওয়ে প্রোটেক্টেড বাই রোমান ল। দেখো তাহলে কি, ব্যবসা বাণিজ্য থেকে যাবতীয় সোসাইটির সমস্ত কিছু, সব কিছু রোমান ল, রোমানদের নীতি দ্বারা, রোমানদের আইন দ্বারা পরিচালিত হতে লাগলো, বুঝতে পারলে? লেটার বিকজ অফ রোম ক্রিশ্চিয়ানিটি ফ্লোরিশ ইন ইংল্যান্ড। এবং পরবর্তী সময়ে যে ইংল্যান্ডে ক্রিশ্চিয়ানিটি এতটা ছড়িয়ে পড়লো, তার পিছনে কিন্তু রোমানদেরও ভূমিকা রয়েছে। তার কারণ রোমানরাই পরবর্তী সময় ক্রিশ্চিয়ানিটি বা খ্রিস্ট ধর্মকে প্রসার করবেন, ঠিক আছে? ইন 410 এডি গড সুইপ ডাউন অন রোম। এইবারে কি হলো দেখো, 410 এডিতে একটা ভয়ানক ঘটনা ঘটে গেল। গডসরা, যারা ভয়ানক যোদ্ধা ছিল, প্রচণ্ড লুটপাট করতো, এরা রোমকে আক্রমণ করে বসলো। তাহলে রোম নিজেদের দেশটাকে বহিঃশত্রুর আক্রমণে ব্যতিগ্রস্ত হয়ে উঠেছে, রোম নিজে বেঁচে উঠতে পারছে না। তাহলে কি করবে, রোম নিজেদের সেনাগুলোকে সব নিজের দেশে ফিরিয়ে আনবে, এবং কি নিজের দেশকে আগে বাঁচানোর চেষ্টা করবে, এবং যাদের উপর সাম্রাজ্যবাদী নীতি চালাচ্ছিল রোম, তাদেরকে বাঁচানোর জন্য আর কেউ নেই। তাহলে রোম কি করলেন, ইংল্যান্ড থেকে, ব্রিটেন থেকে নিজেদের সমস্ত সেনাবাহিনীগুলোকে নিয়ে চলে এলেন রোমে। তার কারণ রোমকে প্রোটেক্ট করাটা আগে প্রয়োজন।
তারপর না হয় ইংল্যান্ড, ব্রিটেন ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, যখন গথরা আক্রমণ করে বসলো রোমকে, তখন রোম কি করলো? রোম নিজেদের সমস্ত সেনাবাহিনী নিয়ে চলে এলো ইংল্যান্ডে। এই ইংল্যান্ড থেকে সমস্ত সেনাবাহিনী নিয়ে চলে এলো রোমে। অ্যান্ড নো রোমান লিজেন কেম টু প্রোটেক্ট ব্রিটেন। এবং কি অন্যদিকে এবার দেখো, রোমে আক্রমণ করছে বহিঃশত্রুরা, রোমে তো আক্রমণ করছে বহিঃশত্রুরা। রোম কি করলেন? নিজেদের সেনাবাহিনীগুলোকে নিয়ে চলে এলেন। কোথা থেকে? ইংল্যান্ড থেকে। ইংল্যান্ডে যে সেনাগুলোকে রাখা ছিল ইংল্যান্ডকে শাসন করার জন্য, ইংল্যান্ডের উপর আধিপত্য স্থাপন করার জন্য, এখন রোমে যখন আক্রমণ করলো বিভিন্ন বহিঃশক্তি, বিভিন্ন বহিঃশক্তি, তখন রোম ব্যতিগ্রস্ত হয়ে পড়লো এবং রোম নিজেদের সমস্ত সৈনিকগুলোকে ডেকে নিল নিজের দেশে। এবং কি হলো? তখন ইংল্যান্ড একেবারে অসহায় হয়ে গেল, ইংল্যান্ডকে কেউ বাঁচানোর জন্য ছিল না। এরপর কি হলো? নাও এ মোর ডেঞ্জারাস এনিমি অ্যাপিয়ার। তখন একটা ভয়ানক ডেঞ্জারাস এনিমি এলো, অ্যান্ড ফ্রম দ্য নর্থ সি। তারা এসেছিল মূলত নর্থ সি থেকে, ঠিক আছে? দে ওয়ের বেসিক্যালি এ ব্যান্ড অফ পাইরেটস। তারা মূলত একদল জলদস্যু ছিল, বুঝতে পারলে? দে কেম ইন দ্য লং শিপ, ঠিক আছে? এবং তারা লম্বা লম্বা জাহাজে এসেছিল। দে ওয়ের টিউটনিক পিপল। তাদের মধ্যে অনেকে আবার জার্মানিক জাতি ছিল, ঠিক আছে? অ্যাংলো জাটেস স্যাক্সন। দে কেম ফ্রম ডেনমার্ক। এরা এসেছিল মূলত ডেনমার্ক থেকে। দে ওয়ার জার্মান ট্রাইব। তারা মূলত জার্মানি প্রজাতি ছিল। শুন দে ওন দ্য কনকার্ড দ্য ল্যান্ড। এরপরে যখন রোমানরা নেই, ইংল্যান্ড প্রায় ফাঁকা, ঠিক আছে? তখন কি হলো? সরি, একটা জায়গায় আমি বলতে ভুলে গেলাম গাইস, একটু আমি বলবো, অ্যাড করবো। ইনফ্যাক্ট in 410 AD, God swept down on Rome and no Roman legion came to protect Britain, and we find the stories of King Arthur. যখন রোমানরা কেউই এলো না বাঁচাতে, তখন বেশ কিছুদিন কিং আর্থার বলে একটা নতুন যোদ্ধা এলেন। সেই কিং আর্থার বহিঃশত্রুর হাত থেকে ব্রিটেনকে এবং ইংল্যান্ডকে বাঁচালেন এবং কিং আর্থার নিজের সাম্রাজ্যকে শক্তিশালী বানিয়েছিলেন। এরপর কিং আর্থারের ছেলে হলো, তার ছেলে হলো, এইভাবে অনেক প্রজন্ম পার হলো। তারপরে কিং আর্থারের যে সাম্রাজ্যটা ছিল একটু দুর্বল হয়ে পড়লো, বুঝতে পারলে? তার কারণ কিং আর্থার মারা গেছেন, তার ছেলেরা রুল করেছে। যে পরবর্তী মহারাজারা ছিলেন তারা কিন্তু ততটা যোগ্য ছিলেন না। তখন কি হলো? আরো ভয়ানক একটা শত্রু এলো। কোথা থেকে? জার্মান থেকে এসেছিল। তিনটে দল ডাকাত এলো, বুঝতে পারলে? এরা জার্মানিক ডাকাত ছিল, বলতে পারো অ্যাংলো জাটেস এবং সেকশন। এরা জলদস্যুর মতো, ডাকাত এই কারণে বলছি, একেবারে জলদস্যুর মতো ভয়ঙ্কর, বুঝতে পারলে? দে অল কেম ফ্রম ডেনমার্ক। তারা কোথা থেকে এসেছিল? ডেনমার্ক থেকে। দে ওয়ার জার্মানিক ট্রাইব। তারা একেবারে জার্মানিক প্রজাতি ছিল। শুন দে ওন অ্যান্ড কনকার্ড দ্য ল্যান্ড। তারা এসে খুব সহজেই জিতে নিল ইংল্যান্ডকে। বাট দে বিগিন টু ফাইট অ্যামং দেমসেলফ। এবং তারপর এই অ্যাংলো জাটেস এবং স্যাক্সন এদের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। এবং কি হলো শেষ পর্যন্ত? স্যাক্সন শুন জাটেস গট ডিলিটেড। এখানে আমরা জাটেস বলে জাতিটা দেখতে পাবো, সেটা ডিলিট হয়ে গেল, শুধু অ্যাংলো এবং সেকশন পড়ে রইল, অ্যাংলো এবং স্যাক্সন পড়ে রইল। এইভাবে শুরু হলো অ্যাংলো স্যাক্সন যুগটা, বুঝতে পারলে? তাহলে গাইজ, তাহলে অ্যাংলো স্যাক্সন যুগটা শুরু হলো কিভাবে? হঠাৎ করে প্রথমেই অ্যাংলো স্যাক্সন যুগ শুরু হয়ে যায়নি। অ্যাংলো স্যাক্সন যুগ শুরুর প্রেক্ষাপট রয়েছে এবং সেইগুলো জানার পর তুমি আজ বুঝতে পারছো যে কিভাবে অ্যাংলো স্যাক্সন যুগ শুরু হলো, বুঝতে পারলে? ইন 597 AD ইটালিয়ান মঙ্ক কেম টু স্প্রেড খ্রিস্টান ফেথ। এরপর আরও একটা ঘটনা ঘটছে। 597 AD-তে একজন ইটালিয়ান মঙ্ক এলেন, যিনি মূলত খ্রিস্ট ধর্মকে প্রসার করলেন। হি ওয়াজ সেন্ট আগেস্টাইন। তিনি ছিলেন মূলত সেন্ট আগেস্টাইন, বুঝতে পারলে? সেন্ট আগেস্টাইন। Now a group of new invaders came. They were Scandinavian from North England, called them Danes. এরপর অ্যাংলো স্যাক্সন যুগ শুরু হয়ে গেল, কিন্তু তবুও ডেন্স থেকে একদল প্রজাতি এসে বারবার আক্রমণ করতো, বুঝতে পারলে? এরা ছিল ডেন্স। অ্যান্ড দে লুটেড ইংল্যান্ড। এবং তারা বারবার ইংল্যান্ডকে লুটপাট করতো, ঠিক আছে? নাও অ্যালফ্রেড দ্য কিং, অ্যালফ্রেড দ্য গ্রেট। এরপর কি হলো? অ্যাংলো সেকশনদের একজন মহারাজা থাকবেন, পরবর্তী সময় পাবো। তিনি হচ্ছেন অ্যালফ্রেড দ্য গ্রেট। তিনি কি করলেন? লড়াই করবেন ওয়েসেক্সের বিরুদ্ধে। অ্যান্ড সেট দ্য ট্রিটি অফ ওয়েডমোর। এবং ওয়েডমোরের ট্রিটি অফ ওয়েডমোর, মানে দুজনের মধ্যে বেশি করে বিয়ে হোক, এই চুক্তি স্বাক্ষরিত করলেন। অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি ফ্লারিশড ইন ইংল্যান্ড। এবং ক্রিশ্চিয়ানিটি এই সমস্ত কিছুর মধ্য দিয়ে প্রসারিত এবং সম্প্রসারিত হতে থাকবে ইংল্যান্ডে, বুঝতে পারলে? তাহলে দেখো, এই যে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আমি বললাম কতক্ষণ ধরে? 19 মিনিট ধরে, ঠিক আছে? এইটা শুধু এইটুকু বোঝানোর জন্য যে অ্যাংলো সেকশন যুগটারও আগে কিছু ঘটেছিল, তারপরে আমরা অ্যাংলো সেকশন যুগ পাচ্ছি। তাহলে কি ইংরেজি সাহিত্যে যখন ইতিহাস পড়বে তুমি প্রথমেই ভেবে নাও যে এটা কিন্তু অনেক প্রাচীন এবং আমাদের কোর্স শুরু হচ্ছে অ্যাংলো স্যাক্সন থেকে মূলত। কিন্তু অ্যাংলো স্যাক্সনের আগেও এমন কিছু কিছু যুগ রয়েছে বা এমন কিছু কিছু ঘটনা রয়েছে যেগুলো আমাদের জানা প্রয়োজন, সেই জন্যই আমরা মূলত এগুলো জানলাম, বুঝতে পারলে কিনা? এইবার আসছি আমি অ্যাংলো স্যাক্সন যুগটাতে, দেখো গাইস, ঠিক আছে?
ব্যাকগ্রাউন্ড হচ্ছে এবার অ্যাংলো স্যাক্সন যুগের। অ্যাংলো স্যাক্সন যুগ, অ্যাংলো স্যাক্সন যুগ মানে কি? তিনটে জার্মানিক জাতি এসেছিল ব্রিটেনে। তিনটে জার্মানিক জাতি, অ্যাংলো, জাটেস এবং স্যাক্সন, এই তিনটে দলের মধ্যে লড়াই শুরু হলো এবং শেষ পর্যন্ত জাটেসরা মারা গেল। তখন অ্যাংলো এবং স্যাক্সন ভাবলো আমরা যদি এইভাবে লড়াই করে যাই তাহলে আমাদের মধ্যে একজন ডিলিটেড হয়ে যাবে আর আরেকজন যে থাকবে সে খুব দুর্বল হয়ে যাবে, তখন আবার কেউ বাইরে শক্তি এসে আমাদের শেষ করে দেবে। তাই এইভাবে শক্তি ক্ষয় করার কোনো মানে হয় না, তাই মিশে যাই। অ্যাংলো এবং স্যাক্সন মিশে গেল অ্যান্ড দে বিকাম অ্যাংলো স্যাক্সন এজ। এই যুগটাই হলো অ্যাংলো স্যাক্সন যুগ। তাহলে বুঝতে পারলে অ্যাংলো স্যাক্সন যুগ, তিনটে জাতি এসেছিল, অ্যাংলো, জাটেস, স্যাক্সন। লড়াই হয়েছিল তিনজনের মধ্যে, জাটেস ডিলিটেড হয়ে গেল, তখন অ্যাংলো স্যাক্সন গট সাম সেন্স, ওদের মধ্যে কিছুটা সেন্স এলো যে আমরা যদি এইভাবে লড়াই করি আমাদের একজন ডিলিট হয়ে যাবে, একজন খুব দুর্বল হয়ে থাকবে, তখন বাইরের কেউ এসে আমাদের হত্যা করবে। তাই এক কাজ করি, আর শক্তি ক্ষয় করবো না, আমরা দুজন মিলেমিশে যাই, এবং অ্যাংলো স্যাক্সন মিলেমিশে গেল, বুঝতে পারলে? এবং যুগটার নাম হলো অ্যাংলো স্যাক্সন এজ। এই যুগটাতে কি কি লেখাজোখা হয়েছে, কোন কোন কবি এসেছিলেন, কি কি লিখেছিলেন, এগুলো সবই জানতে হবে। তার কারণ হচ্ছে এটা ইংরাজি সাহিত্যের ইতিহাস। ইংরাজি সাহিত্যের ইতিহাস মানে সাহিত্যটাকে ফোকাস করতে হবে। যুগগুলো জানবো কিন্তু আমাদের ফোকাসিং পয়েন্ট যেটা থাকবে সেটা হচ্ছে ইংরাজি সাহিত্য, বুঝতে পারলে গাইজ? আই হোপ দ্যাট ইউ হ্যাভ গট ইট ভেরি ক্লিয়ার গাইজ। অলরাইট, এবার দেখো অ্যাংলো স্যাক্সন লাইফটাকে বোঝার চেষ্টা, একটু আমি ছবি দেখাচ্ছি, আই হোপ দ্যাট ইউ উইল গেট ইট। সো দিস আর দ্য পিকচার্স। অলরাইট, ফাইন, লেটস কাম টু দ্য পয়েন্ট। অ্যাংলো স্যাক্সন লাইফগুলো কেমন ছিল, এদের জীবনধারা কেমন ছিল একটু জানা যাক। অ্যাংলো স্যাক্সন লাইফ ওয়াজ ভেরি হার্ড। এদের জীবনযাত্রা না অত্যন্ত কঠিন ছিল। এদিকে জঙ্গল, এদিকে সমুদ্র। তুমি সমুদ্রে গেলে, তুমি যদি সমুদ্রে যাও সমুদ্রেও ডুববে, আর জঙ্গলে গেলে হিংস্র প্রাণীদের সাথে লড়াই করতে হবে। তো তাদের প্রত্যেকটা মুহূর্তে লড়াই করে বাঁচতে হতো। তো এইরকম ছিল অ্যাংলো স্যাক্সনদের জীবন। দে হ্যাড টু স্ট্রাগল এগেনস্ট নেচার, এমনকি প্রকৃতির বিরুদ্ধেও তাদের লড়াই করতে হতো প্রত্যেক সময়। কেন প্রকৃতির বিরুদ্ধে? সমুদ্রে বার হয়েছে মাছ ধরতে, বিশাল ঝড় শুরু হয়ে গেল, তো প্রকৃতির সাথে তোমাকে লড়াই করতে হবে, সমুদ্রের সাথে লড়াই করতে হবে, ইত্যাদি ইত্যাদি। সি, ওয়েদার, ওয়াইল্ড বিস্ট, অল উইথ দেয়ার এনিমি সামটাইমস। কখনো কখনো এরাই, যারা অন্ন দিচ্ছে, যারা খাদ্য দিচ্ছে, তারাই কখনো কখনো ভয়ঙ্কর শত্রু হয়ে যেত। যেমন সমুদ্র থেকে মাছ পাচ্ছে, যেটা সমুদ্র তাদেরকে একদিক থেকে তাহলে হেল্প করছে, কিন্তু আবার সমুদ্রই তাদের ডুবিয়ে দিচ্ছে অনেক সময়, বুঝতে পারলে? জঙ্গল থেকে তারা কাঠ, মধু, বন্য প্রাণী শিকার করছে, আবার সেই জঙ্গলের বন্য প্রাণীরাই তাদের উপর হামলা করছে। তো তাদের জীবনটা একটা কঠিন এবং স্ট্রাগলিং লাইফ ছিল। কাদের? এই অ্যাংলো স্যাক্সনদের জীবনটা। দে হ্যাড রিচ ইমাজিনেশন অ্যান্ড স্যাভেজ লাইফ। তাদের ইমাজিনেশন পাওয়ার খুব মানে খুব প্রখর ছিল। ইমাজিনেশন, কল্পনা শক্তি, মানে বাড়িয়ে বাড়িয়ে বলতে পারতো অনেক, বুঝতে পারলে? ধরো কোনো যোদ্ধা কাঠ কাটতে গেছে এবং একটা শিয়াল মেরেছে, শিয়ালের সাথে লড়াই হয়েছে, ও বাড়িতে এসে বলবে এবং সোসাইটিতে এসে বলবে আমি একটা 50 ফুটের বাঘ দেখলাম এবং তার সাথে একটা ভয়ানক লড়াই করলাম, সে এইভাবে বাঘটা মারছে, সেইভাবে বাঘটা মারছে। তো এইভাবে বাড়িয়ে বাড়িয়ে বলতো এরা, এবং এদের ইমাজিনেটিভ পাওয়ার খুব হাই ছিল, বুঝতে পারলে? ছোট জিনিসকে বাড়িয়ে করে বলতে পারতো বেশ ভালোভাবে এরা। এদের ইমাজিনেশন ক্ষমতা অর্থাৎ কল্পনা শক্তি অনেক তীব্র ছিল, বুঝতে পারলে? ইট ওয়াজ এ পারফেক্ট মিক্সচার অফ স্যাভেজ অ্যান্ড সেন্টিমেন্ট। এরা খুব বন্য প্রকৃতির ছিল এবং এদের সেন্টিমেন্টও ছিল আবার। দে হ্যাড সাম প্রিন্সিপালস অফ লাইফ। তারা তবে জীবনকে পরিচালিত করতো কয়েকটি জীবনের নীতি দিয়ে, সেই নীতি দিয়েই এরা নিজেদের জীবনকে অতিবাহিত করতো। রিভেঞ্জ ওয়াজ স্যাক্রেড হ্যাট, এবং এদের মত অনুযায়ী প্রতিশোধ নেওয়াটা একটা পবিত্র ধর্ম, প্রতিশোধ নেওয়া উচিত। কোনো মানুষকে যদি কেউ হত্যা করতো, তার পুত্রের উপর দায় পড়তো যে সেই প্রতিশোধটা নেবে, বুঝতে পারলে? সো দ্য রিভেঞ্জ ওয়াজ কনসিডার্ড অ্যাজ এ স্যাক্রেড অ্যাক্ট। তাহলে রিভেঞ্জকে একটা পবিত্র ধর্ম, পবিত্র কর্ম বলে মনে করা হতো এই যুগটাতে, বুঝতে পারলে? এবং কি অ্যাংলো স্যাক্সন যুগে তুমি যদি চোট পেয়ে যাও লড়াই করতে গিয়ে, বা জঙ্গলি প্রাণীর সাথে লড়াই করতে গিয়ে, বা পাইরেটসদের সাথে লড়াই করতে গিয়ে, বা ড্যানিশ ইনভেশনের সাথে লড়াই করতে গিয়ে তোমার যে দুটো আঙুল কেটে গেল, সেটা কিন্তু ওরা আবার খুব ভালো চোখে নিত যে এই লোকটার সেটা বীরত্বের চিহ্ন। তারা চাইতো লড়াই করতে গিয়ে যেন আমি কোনো একটা কাট মার্ক পেয়ে যাই, যেন বা আমার একটা হাত চলে গেল, বা খানিকটা পুড়ে গেলাম, ঠিক আছে, বা একটা কানে কাটা গেল, এইগুলো সে ফলাও করে বলতে পারতো যে দেখো এখানে এইরকম ভয়ঙ্কর লড়াই হয়েছিল, সেই ভয়ঙ্কর লড়াইয়ে 100 জন আমাকে ঘিরে ধরেছিল এবং আমি তাদের সকলের সাথে লড়াই করলাম, সকলকে হত্যা করলাম, কিন্তু মাঝে আমার কানটা কাটা গেল। তো এইরকম ভাবে ওরা অতিরিক্ত বাড়িয়ে বাড়িয়ে বলতো, বুঝতে পারলে? এটা ছিল তাদের লাইফ, রাইট?
তাহলে অ্যাংলো স্যাক্সনদের লাইফ সম্বন্ধে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। ভাষা কীরকম ছিল, তো তারা কী ভাষায় বলতো, বাংলাতে কথা বলতো কি? নো 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 নো। তাহলে তারা কীরকমভাবে কথা বলতো? ল্যাঙ্গুয়েজ, দেয়ার ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম টুডে। স্বাভাবিকভাবেই আজকে 2020 সাল, 2020 থেকে ভাষা তো আলাদা হবেই। দে হ্যাড দেয়ার নেটিভ ভোকাবুলারি, তাদের নিজস্ব ভাষা ছিল, বুঝতে পারলে? সাম ওয়ার্ডস ওয়ার বরড ফ্রম ল্যাটিন, কিছু কিছু শব্দ তবে তারা ল্যাটিন থেকে বড় করেছিল বা ধার করেছিল। আর গ্রামার কেমন? গ্রামার ওয়াজ নট ভেরি ডেভেলপড। সেই যুগে কি গ্রামার উন্নত হবে? না, হবে না। স্বাভাবিকভাবে ভাবো, একেবারে কমন সেন্স, স্বাভাবিকভাবে ভাবো। দে হ্যাড 4 ডায়ালেক্টস, তবে তাদের 4টা আঞ্চলিক ভাষা ছিল। নর্দাম্ব্রিয়ান ভাষা ছিল, মার্শিয়ান, কেন্টিস, ওয়েস্ট সেকশন। গুরুত্বপূর্ণ অংশ যে তাদের 4টা ভাষা ছিল কি কি? নর্দাম্ব্রিয়ান, মার্শিয়ান, কেন্টিস এবং ওয়েস্ট সেকশন। আরেকবার বলে দিই অংশটা, যে তাদের 4টা ভাষা ছিল। এটা কিন্তু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নের জন্য। কি কি? নর্দাম্ব্রিয়ান, মার্শিয়ান, কেন্টিস এবং ওয়েস্ট সেকশন, বুঝতে পারলে? এরপর দেখো রাইটিং, কি কি ধরনের লেখাজোকা পাই। এই যুগটাতে তো লেখাজোকা হয়েছে, তাছাড়া তো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আসতো না। যদিও প্রাচীন যুগ, যদিও সেই বুনো প্রাণীদের সাথেই লড়াই করে জীবনযাপন, তবুও এই যুগটাতেই, এবং খ্রিস্ট ধর্ম ঢুকছে তখন, তো এতটা পুরনো যুগ, তবুও এই যুগে লেখাজোকা হয়েছে, বুঝতে পারলে? এবং লেখাজোকাগুলো বিভিন্ন ধরনের লেখাজোকা হয়েছে। কি কি? যেমন হিরোইক পোয়েট্রি লেখা হয়েছে, এলিজিয়াক পোয়েট্রি হয়েছে, রিলিজিয়াস পোয়েট্রি হয়েছে, প্রোজ ওয়ার্ক হয়েছে, ক্রনিক্যাল হয়েছে। 5 ধরনের। তাহলে কি কি? হিরোইক পোয়েট্রি মানে বীরত্ব গাথা, এলিজিয়াক পোয়েট্রি দুঃখের গল্প, রিলিজিয়াস পোয়েট্রি ধর্মের কবিতা। এলিজিয়াক পোয়েট্রি মানে কি? দুঃখের কবিতা, বুঝতে পারলে? রিলিজিয়াস পোয়েট্রি মানে কি? ধর্মের কবিতা। প্রোজ ওয়ার্ক গল্প টাইপের, বুঝতে পারলে? প্রোজ ওয়ার্ক অ্যান্ড ক্রনিক্যাল রেকর্ডস রিলেটেড। তাহলে এই সমস্ত মূলত কিছু রয়েছে। ক্রনিক্যাল মূলত ঐতিহাসিক রেকর্ড, বুঝতে পারলে? আচ্ছা, এবার ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাংলো সেকশন পোয়েট্রি। অ্যাংলো সেকশন পোয়েট্রি ক্যারেক্টারিস্টিক কী কী, মানে এখানে আমরা কি কি দেখতে পাই? অ্যাংলো সেকশন যে পোয়েট্রিগুলো রয়েছে সেখানে আমরা কি কি দেখতে পাই? অ্যাংলো সেকশন পোয়েট্রির সাধারণ বৈশিষ্ট্য। অ্যাংলো সেকশন পোয়েট্রি মূলত তাহলে হিরোইক পোয়েট্রি পাই, বীরত্ব গাথা, এলিজিয়াক দুঃখের, রিলিজিয়াস পাই ধর্মের, প্রোজ ওয়ার্ক পাই, প্রোজ ওয়ার্ক এবং কি ক্রনিক্যালস পাই। এই সমস্ত ধরনের পেয়েছি লেখাঝোকা অ্যাংলো স্যাক্সন যুগে। তবে এই অ্যাংলো স্যাক্সন যুগের এই লেখাঝোকার মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। সেই সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি একটু জেনে নেওয়া যায়। দ্য অ্যাংলো স্যাক্সন ইনভাইটার্স ব্রট উইথ দেম দ্য ট্র্যাডিশন অফ ওরাল পোয়েট্রি। এরা ওরাল পোয়েট্রির উপর জোর দিত, মানে মৌখিকভাবে মুখে 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 প্রচারিত হবে, বুঝতে পারলে? এই ট্র্যাডিশনটা এদের মধ্যে ছিল। এরা যে গল্প কবিতাগুলো লিখতো মূলত মুখে মুখে প্রচারিত হতো, বুঝতে পারলে? এটা একটা ছিল। অ্যাংলো সেকশন লিটারেচার গেভ ইম্পর্টেন্ট টু খ্রিশ্চান আইডিয়ালস। অ্যাংলো সেকশন আইডিয়াসগুলো যদি দেখো, লিটারেচার অ্যাংলো সেকশন সাহিত্যকে দেখো যদি, তাহলে খ্রিশ্চান ভ্যালু মানে খ্রিস্ট ধর্মের যে ভ্যালুগুলো আছে সেইগুলোকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। অ্যাংলো সেকশন পোয়েট্রি ইজ পোয়েটিক অ্যাজ এনি মডার্ন পোয়েম। কিছু ক্ষেত্রে মডার্ন অ্যাপিলও পাওয়া যায় বলা হয়। বিউলফ ইজ অফেন কম্পেয়ার্ড উইথ এলিয়টস ওয়েস্টল্যান্ড। বিউলফ হচ্ছে এই যুগের একটা দারুণ কবিতা, বুঝতে পারলে? বিউলফ, সেই বিউলফকে আবার ওয়েস্টল্যান্ডের সাথে তুলনা করা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে। উই ফাইন্ড এ হেভি রিচনেস অফ প্যাটার্নটা দারুণ হেভি ছিল, বুঝতে পারলে? অ্যাংলো সেকশন পোয়েট্রি ইজ ফেমাস ফর ইটস হোমোজেনিয়াটি, বুঝতে পারলে? কনসোনেন্টস আর প্রিডোমিনেন্ট হিয়ার। কনসোনেন্টগুলোই মূলত প্রিডোমিনেন্টলি রুলিং করে গেছে, কনসোনেন্টের উপর বেশি জোর পড়েছে। দ্য লাইনস আর মেড অফ 2 শর্ট হাবস। অ্যাংলো সেকশন যদি পোয়েট্রি পড়ো দেখতে পাবে লম্বা লাইন, মাঝখানে গ্যাপ, আবার লম্বা লাইন, তারপর কি ছোট লাইন, আবার লম্বা লাইন, মাঝখানে গ্যাপ, আবার লম্বা লাইন, বুঝতে পারলে? এইভাবে হয়েছে, মানে একটা লম্বা বাক্য লেখা হচ্ছে, মাঝখানে গ্যাপ, তারপর আবার বাক্যটা, তারপর ছোট লাইন, তারপর আবার লম্বা বাক্য, মাঝখানে গ্যাপ, আবার লম্বা বাক্য, কমপ্লিট। এইভাবে হয়েছে, বুঝতে পারলে? ফুল লাইন কন্টেন্স 4 অ্যাকসেন্ট, এবং যেগুলো ফুল লাইন হতো সেগুলো 4টা অ্যাকসেন্ট পড়তো, জোর পড়তো, স্ট্রেস পড়তো, উচ্চারণগত অ্যাকসেন্ট ব্যাপারটা, বুঝতে পারলে? অ্যালিটারেটিভ কোয়ালিটি ইজ ফাউন্ড ইন সাম পোয়েম। কোনো কোনো কবিতাতে আবার অ্যালিটারেশনের কোয়ালিটিও পাওয়া গেছে। ফরেস্ট, ফার্নি, ফ্লোর, এফটা এলো। ইন স্প্রিং, এ স্প্রিং, সুইংস লাইক এ স্প্রিং, বিসাইড এ স্প্রিং, দেখো কতবার এসটা আসছে, এইরকম কোয়ালিটিগুলো। দ্য মিউজিক্যাল ইফেক্ট ওয়াজ হাইটেন বাই দ্য ইউজ অফ হার্ট। এবং কি এই যুগে যে কবিতাগুলো পড়া হতো তখন কি হার্ট বানানো হতো, হার্ট বাজানো হতো, বাদ্যযন্ত্র একটা। যেমন ধরো যখন কীর্তন হয়, কীর্তন করতাল বাজানো হয়, হয় কি না? ঠিক সেরকম এই কবিতাগুলো যখন পড়া হতো তার সাথে হার্ট বাজানো হতো মিউজিক্যাল ইফেক্ট দেওয়ার জন্য, বুঝতে পারলে কিনা? এরপর দেখো, উই ফাইন্ড এ মিক্সচার অফ প্যাগানিজম অ্যান্ড খ্রিস্টানিজম।
এবং কি এই সমস্ত লেখাজোকার মধ্যে প্যাগানিজমও পাই। প্যাগানিজম কি গাছের পুজো করা, নদীর পুজো করা, পর্বতের পুজো করা, প্রকৃতির পুজো করা, এবং এইটা বিশ্বাস করা যে নদী, গাছপালা, অগ্নি সমস্ত কিছুর মধ্যে প্রাণ রয়েছে এবং এগুলোকে দেবতা হিসাবে পুজো করা, এটাই মূলত প্যাগানিজম। তাহলে প্যাগানিজম ছিল এবং তার সাথে সাথে ক্রিশ্চিয়ানিটিও ছিল। তাহলে প্যাগানিজম এবং ক্রিশ্চিয়ানিটির একটা সংমিশ্রণ দেখতে পাই এই যুগটাতে, বুঝতে পারলে? এবার সোর্স, আর প্রশ্ন হতে পারে তোমাদের মধ্যে অনেকের মাথাতেই প্রশ্ন আসতে পারে যে এত সমস্ত কিছু যে আমরা বলছি এগুলো জানলাম কোথা থেকে, বুঝতে পারলে? এগুলো আমরা জানলাম মূলত 4টা সোর্স থেকে: দ্য বিউল্প এমএস, বিউল্প ম্যানুস্ক্রিপ্ট, দ্য জুনিয়াস এমএস, জুনিয়াস ম্যানুস্ক্রিপ্ট, দ্য এক্সিটার বুক এবং কি দ্য ভার্সিলি বুক, এগুলো থেকেই জানতে পেরেছি। এবার যদি বলো তাহলে অ্যাংলো সেকশন নিয়ে তো অনেক কিছু জানলাম স্যার, তো অ্যাংলো সেকশন মানেটা কি? দেখো, অ্যাংলো মিন্স হুক, হুকম্যান। তাহলে অ্যাংলো মিন্স হলো হুক, ওই যে মাছ ধরার যে হুকটা থাকে না, বুঝতে পারছো তো? হুক, যেটা বড়শি হুক, তো সেটা হচ্ছে অ্যাংলো। অ্যাংলো মিন্স হুকম্যান। অ্যান্ড সেকশন মানে কি? সোর্ডম্যান, যে তলোয়ার নিয়ে লড়াই করে, সে হলো সেকশন। দে কল্ড দেয়ার ল্যান্ড অ্যাংলালন্ড, আগে তারা অ্যাংলালন্ড বলতো, তারপরে হলো ইংল্যান্ড, বুঝতে পারলে? অনেকগুলো পার হয়ে এসছে ইংল্যান্ডে। অ্যাংলো সেকশন হিরোইক পোয়েট্রির ফিচার্স কি? এখন যদি বলা হয় যে অ্যাংলো সেকশন যে কবিতাগুলো রয়েছে তার বৈশিষ্ট্য কি, দেখো, অ্যাংলো সেকশন মানে বীরগাথা, মূলত এক কথায় বলতে গেলে বীরগাথা। অ্যাংলো সেকশন পোয়েট্রি, হিরোইক পোয়েট্রি সেলিব্রেট দ্য হিরোইক ফিটস অ্যান্ড দ্য হিরোইক অ্যাক্টিভিটিস অফ এ হিরো অর এ গ্রুপ অফ পিপল। এখানে একদল যোদ্ধা বা কোনো একজন যোদ্ধার বীরত্ব গাথা নিয়ে লেখা হবে। ওয়ার, ব্যাটেল, গেম, কনফ্লিক্ট, চ্যালেঞ্জ, অ্যাডভেঞ্চার, কারেজ অ্যান্ড মেনি ওয়ার রিলেটেড টার্মস আর ফাউন্ড। এই অ্যাংলো স্যাক্সনের হিরোইক পোয়েট্রিগুলো যখন পড়বে, যুদ্ধ পাবে, বীরত্ব পাবেই, টুর্নামেন্ট পাবেই, কনফ্লিক্ট পাবেই, চ্যালেঞ্জ পাবেই, এই জিনিসগুলো থাকে। বিউল, দ্য ফাইট অ্যাট ফিন্সবার্গ, ওয়ালডেয়ার, উইথসি, দ্য ব্যাটল অফ ব্রুনানবার্গ, দ্য ব্যাটল অফ মেলডন হলো কয়েকটা গুরুত্বপূর্ণ নাম এই অ্যাংলো স্যাক্সন হিরোইক পোয়েট্রির জন্য। এবার এলিজিতে আসি, দুঃখের কবিতাগুলো কি? দুঃখের কবিতাগুলো হচ্ছে ফিলোসফিক্যাল ভিউ পয়েন্ট থাকে সাধারণত এলিজিগুলোতে। দুঃখের কবিতা, দুঃখ পেয়েই তুমি ফিলোসফিক হয়ে যাও, তোমার ব্রেকআপ হয়েছে তারপর তুমি ফিলোসফিক হয়ে গেছো, বুঝতে পারলে? তো এই ব্যাপারটা ফিলোসফিক ভিউ পয়েন্ট থাকে। এলিজি ইজ বেসিক্যালি এ স্যাড সং অন দ্য ডেথ অফ সামওয়ান অর অন এ গ্রেট লস অর সামবডি ইউ হ্যাভ লস সামবডি। তো যখন তুমি কাউকে হারিয়ে ফেলেছো, হয় কেউ মারা গেছে বা তোমার একটা বিশাল কিছু ক্ষতি হয়েছে, সেই দুঃখে যে তুমি গানটা করছো বা কবিতাটা লিখছো, সেটা হলো এলিজিক পোয়েট্রি। অ্যাংলো সেকশন এলিজিজ ফুল অফ পার্সোনাল নোট, এগুলো মূলত পার্সোনাল নোটের উপর দাঁড়িয়ে থাকে। আমি দেখছি যে সময়টা, কারণ আমার বেশি মনে হচ্ছে স্পেস নেই, ওকে সরি, একটু আছে, হয়ে যাবে। অ্যাংলো সেকশন এলিজি এক্সপ্রেসেস দ্য পেইন অফ সেপারেশন, যখন কারোর সাথে তুমি বিচ্ছেদ হচ্ছে সেই সেপারেশনটাকে তুলে ধরা হয় বারবার। মোস্ট অফ দ্য এলিজিস আর মোনোলগ, তবে বেশিরভাগটাই মোনোলগ, একা নিজের ফিলিংসগুলো বলছে। সাম এলিজিস আর অ্যাগ্রেসিভলি অ্যাগ্রেসিভলি ইমোশনাল, অনেক বেশি ইমোশনাল রয়েছে অনেকগুলো। অ্যান্ড এলিজিস আর ফাউন্ড ইন দ্য এক্সিটার বুক, দ্য এক্সিটার বুকে এই এলিজিগুলো মূলত পাওয়া যায়। এবার যদি রিলিজিয়াস পোয়েট্রির কথা বলি, এখানে কি দ্য অ্যাংলো সেকশন লিটারেচার ওয়াজ প্যাগান ইন অরিজিন, মূলত এগুলো প্যাগান ছিল রিলিজিয়াস দিক থেকে, তবে কিন্তু ক্রিশ্চান আইডিয়াস প্রচুর ঢুকেছে, বুঝতে পারলে?